রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তুই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আই হোপ যে প্রতিদিনের ন্যায় আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আজকের ব্লগটা কিন্তু বেশ সকাল থেকেই শুরু করেছি। তো বেশ সকাল বলতে এখন বাজে তোমার ওই 1:45 নাগাদ। তো ভোরবেলার দিক দিয়ে এক ঝামটা বৃষ্টি হয়ে গেছে, আর তারপরে এই যে স্নান টান সেরে একেবারে ভাবলাম যে কিছু জামা কাপড় সেগুলোকে মেলে দিই। আর দেখবে বর্ষা বৃষ্টির সময় যদি একটু ফাঁক পাওয়া যায় তাহলে কি না আমরা গৃহবধূরা কী করি, জামা কাপড়গুলোকে নিয়েই টানাটানি করি। ওই আর কি, সকালবেলা বৃষ্টি হয়ে যেয়ে দেখেছি ফাঁকা টাইম পেয়েছি, সেই অমনি জামা কাপড়গুলোকে কেচে ধুয়ে মেলে দিলাম। আর সেই সাথে সাথে একবারে স্নানটাও সেরে নিয়েছি, যে সেই তো বাসি জামা কাপড় চেঞ্জ করতে হবে, তার থেকে বরং একবারে স্নানটা সেরে নিই। ওই জন্য 2 বালতি জল মাথায় ঢেলে নিয়েছি। ওইদিকে আমার শাশুড়ি মা গেছেন ঠাকুর পুজো দিতে। আমিও ভাবছি যে এই যে সিঁদুর টিঁদুর পরে একেবারে সোজা চলে যাব ঠাকুর ঘরে। আর সকালবেলা দেখবে একবার স্নান হয়ে গেলে না সকালের কাজগুলো অনেকটা তাড়াতাড়ি এগিয়ে যায়। আর সকাল সকাল স্নান করলে মুডটা বেশ ফ্রেশ থাকে। তবে সব দিন তো আর সমান হয় না। আজ যেমন সমান হয়েছে তাই বলে যে গতকালও সেই সময়টা হবে তা কিন্তু একদমই নয়। তবে আজকে ভোরবেলা থেকে খুব একটা ভালো ঘুম হয়নি, না হওয়ার কারণ হলো একটাই, সেটা একটু বাদেই বলছি। আর এই দেখো সকাল সকাল কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার আজকে আর ধূপ প্রদীপ জ্বালানো লাগেনি, যেটা ছিল সেটা দিয়েই কিন্তু আমি এখন এই যে সমস্ত ঠাকুরের যে নয়নতারা ফুল দিয়েছি প্রতিদিনের মতো দিয়ে কিন্তু আমার পুজোটা আমি কমপ্লিট করে নিয়েছি। আর ওই রোজ যেমন পুজো করি আমি ঠিক তেমনই, আমি তো আর ভোগ নিবেদন করি না। আমার শাশুড়িমা যেহেতু ভোগ নিবেদন করে পুজো দেন, ওই জন্য কিন্তু আমি রোজকার দিন যেমন পুজো দিই ঠিক তেমনটাই। তো এই যে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে, এসে আগে নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিচ্ছি। শুধু নিজের জন্য 1 কাপ বানাবো না, ওদিকে আমার হাজব্যান্ডও বলেছে যে একটু চা বানাতে। তবে এই বর্ষা বৃষ্টি ওয়েদারে মনে হলো যে একটু আদা দিয়ে চা বানিয়ে খাই। তার জন্য লিকার চা একটু বেশি করে আদা নিয়েছি। তো 2 কাপ চাতে এতটা পরিমাণে আদা লাগে না। তবে আমি চাইছি যে চাটা একটু ঝাঁঝালো মতন, যাতে করে গলাটা বেশ ক্লিন হয়ে যায়। কী বলো তো, আদা চা যদি একটু ঝাঁঝ ঝাঁঝ হয় তার সাথে একটু বিট লবণ পড়বে, তাতে কিন্তু বেশ দারুণ লাগবে। এই দেখো চাটা ফুটে উঠেছে, এখন চলো চাটাকে ঢেলে নিই। আর আজকে সকালবেলা থেকে কিন্তু কারেন্টটা খুব পরিমাণে লোডশেডিংও হচ্ছে, মানে যাওয়া আসা করছে। তো দেখছি এখন মোটামুটি 2-1 বার গেছে আমি চা বানাতে বানাতে। তো চাটা ঢালবো এমন সময় দেখি আবার কারেন্টটা চলে এসেছে। আর আমরা না লিকার চা যে একেবারেই হালকা পাতলা লিকার খাই তা কিন্তু একদমই নয়, এই একটু কড়া লিকারই খাই। যেহেতু দুধ চা খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, সেজন্য কিন্তু লিকার চাটা একেবারে হালকা লিকারে খেতে ভালো লাগে না। আর এখন এই যে হালকা ফিসফিস করে বৃষ্টি পড়ছে, সেই অবস্থায় কিন্তু আমরা চলে এসেছি মায়ের বাড়িতে। গত 1 সপ্তাহ হয়ে গেল মা কিন্তু ঘুরে বাড়িতে চলে এসেছে। আর এই যে আমাদের দোকান, আমার নামটাই কিন্তু দোকানের দেয়ালের গায়ে লেখা আছে। আর ওই যে দেখতে পাচ্ছ হালকা সানসেট দেখা যাচ্ছে, ওটা কিন্তু আমাদের বাড়ি। তো এখানে ওয়েট করছি, তোমাদের দাদাভাই গেছে বাড়িতেই, 2 বাবুও সাথে গেছে মায়ের জন্য একটা চায়ের গ্লাস আনতে আর দোকানের চাবিটাকে আনতে। কেননা মা এখনও বাড়িতে এসে চা খায়নি। এখন ওই যে গ্লাস আর দোকানের চাবিটা আনলে দোকানটাকে খুলে মায়ের জন্য 1 কাপ চা বানিয়ে নিই, তারপরে গিয়ে বাড়ি যাব। ওই জন্য রাস্তার এখানে দাঁড়িয়ে আছি। তো ভালোই জোরে দেখি বৃষ্টি চলে আসছে। যখন আমরা বাইরে বেরিয়েছিলাম তখন কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছিল না, তবে আস্তে আস্তে অনেকটা জোরেই বৃষ্টি চলে এসেছে। আর তারপরে মায়ের জন্য চা বানিয়ে এনে মাকে চা দিয়েছি। মা একটু ঘরে রেস্ট নিচ্ছে। আর আমি ভাবলাম ততক্ষণে এই যে দরজার সিঁড়িটাকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দরজার সামনেটাকে বাসিটা ছাড়িয়ে নিই। তো এই যে একটা সপ্তাহ তো এইভাবেই পড়ে আছে ঘরদোর। আর এরই ফাঁকে কিন্তু তোমাদের দাদাভাই গ্যাসওয়ালা কাকুকে ফোন করেছিল, সে গ্যাস রাস্তা মানে আমাদের দোকানের সামনে পর্যন্ত দিয়ে গেছিলো। আর ওখান থেকে কিন্তু ওই মানে রাস্তার ভেতর দিয়ে 2 জন ধরে নিয়ে এসেছি গ্যাসের ট্যাঙ্কিটা। সে আর পরিমরি অবস্থা। আর রাস্তাটা তো প্রচণ্ড কাদা, তোমাদের আগে ব্লগে আমি শেয়ার করেছি। তো এই যে বৃষ্টি হচ্ছে আরও কিন্তু কাদা। তো দুজনা মিলে যা হোক করে মোটামুটি ওই যে ফুল ট্যাঙ্কিটা নিয়ে এসেছি। হালকা ট্যাঙ্কি নিয়ে যাওয়ার সময় কিন্তু ততটা কষ্ট হয়নি, তবে ভারী ট্যাঙ্কিটা আনার সময় কিন্তু দুজনে একেবারে হাঁপিয়ে গেছিলাম। সবথেকে বেশি ভয় এই স্লিপের মধ্যে যদি একবার পা স্লিপ করে পড়ে যায় তাহলে কিন্তু হাড়গোড় ভাঙবে। আর এই যে আমার মা ঘুম দিয়ে ঠেলে উঠে বসেছে, এখন বলছে কি গল্প কি করেছে, কি দেখেছে না করেছে সেগুলোই কিন্তু মা এখানে বসে বসে গল্প করছে। আর এই যে মায়ের ব্যাগে সামানপত্র সব এদিকে ওদিকে ছড়িয়ে আছে, তো সেগুলোকে ঠিক করব আর কি, ওইভাবে ছড়ানো বড়ানোই আছে। তোর মধ্যে ভাবলাম
যে আগে ভাতটা বসিয়ে দিই। তাই গ্যাসের সিলিন্ডারটা ঘর থেকে নিয়ে এসে আগে এই যে গ্যাসটাকে অন করে দিকে চাল ধুয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি আর ডিম ধুয়ে নিয়েছি। তো এখন আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত বসাবো। আর মা বললো গাছে দুটো উচ্ছে আছে, আর আমিও দেখলাম গাছে দুটো উচ্ছে আছে, তো সেগুলোকেই তুলে নেব। বাবুরা যেহেতু এসেছিলো, এসে আবার ঘুরে চলে গেছে বাড়িতে, ওরা স্কুলে যাবে, তো মানে দাদাভাইও সেই সাথে চলে গেছে। তো এখন বাড়িতে বলতে আমি আর আমার মা। তো মাকে এখন এই যে উচ্ছে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ মানে মোটামুটি দুপুরবেলার খাওয়া দাওয়া জোগাড় সেটাই। তো এই উচ্ছেটা দেখছি বেশ বড় হয়েছে, তবে পেছন দিকে দেখছি একটু পোকা লাগা মতো। আর এই উচ্ছেটা মোটামুটি ভালো দেখছি। আর একটা উচ্ছে দেখলাম না, এই দুটো উচ্ছে। তো সেটাকে দেখো কেটে কুটে ধুয়ে এখন এই যে ভাত ফুটে উঠেছে এর ভেতরে দিয়ে দিলাম। ব্যাস এই দিয়েই দুপুরবেলার আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এই যে ডিম আলু সিদ্ধ, ডিমটা যেন ভাতের মধ্যে দেওয়ার আগে আমি ভালো করে ডিমটাকে স্কচব্রাইট দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি। তোমরা আবার ভেবো না যে ডিমটা ওইভাবেই দিয়েছি, ভালো করে স্কচব্রাইট সাবান দিয়ে ঘষে নিয়ে তারপরে কিন্তু ডিমটা ভালো করে ধুয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে পলিথিন দিয়েও তো খাওয়া উচিত না, তার জন্য ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে খেয়ে দিয়ে এই যে এখন দুপুরবেলা মা আবার একটু রেস্ট নিচ্ছে। আর আমি ভাবলাম এই ফাঁকে মা যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছে সেগুলোকে এক ঝলক দেখে নিই। তো এই যে দেখো কী নিয়ে এসেছে। এই সাদা গেঞ্জি দুটো আমার দুই বোনের দুই ছেলের জন্য। আর ওদিকে প্রথমে খেলনাগুলো দেখালাম, খেলনাগুলো আমার মানে ছোটো বোনের ছেলের জন্য নিয়ে এসেছে। আর জগন্নাথের যে মানে পাথরের মূর্তিটা নিয়ে এসেছে, পাথর বলতে কি তোমার ফাইবারের, তো সেটা নিয়ে এসেছে মার জন্য। আর এই যে গেঞ্জি দেখতে পাচ্ছ, এই গেঞ্জি দুটো আমার দুই বোনের ছেলের জন্য নিয়ে এসেছে মা। তো আমার ছেলের জন্যও নিয়ে এসেছে সেম একই গেঞ্জি, তবে ওদের হচ্ছে সাদা গেঞ্জি আনেনি, কেননা ওরা হাফাতা গেঞ্জি খুব একটা পছন্দ করে না পরার জন্য। তবে সবথেকে বেশি মজার কি জানো তো, প্রত্যেকটা জিনিসে যে জগন্নাথের এই যে মূর্তিটা দেখে এত ভালো লাগছে কি বলবো, মানে সত্যি মূর্তিগুলো দেখলে মনটা জুড়িয়ে যাচ্ছে। আর মাদের যেহেতু টিপ ছিল তোমার পুরী টু দীঘা, সেজন্য মারা একটা দিন সময় পেয়েছিল দীঘায় ঘুরতে। তো সেই দীঘার থেকে ওই যে দীঘা সমুদ্র সৈকত বলে ওই লেখার ওই যে ওইটা নিয়ে এসেছে। আর এই যে দুটো চাবি রিং দেখতে পাচ্ছ, দুটো আনিনি, তিনটেই নিয়ে এসেছিলো, তবে তোমাদের দাদা ভাইয়েরটা সে নিয়ে গেছে। আর এখন এই দুটো আছে আমার মেজো বোনাইয়ের জন্য আর ছোটো বোনাইয়ের জন্য। আর এই যে গোপুসোনার জন্য একটা আসর নিয়ে এসেছে, গোপুসোনার জন্য একটা জামা কিনেছে। মায়ের প্রথমে কেনাকাটা বলতে এই যে জগন্নাথ দেবের তিনটে মূর্তি, তিন মেয়ের জন্য, আর ওই যে গোপুসোনার জন্য জামা আর আসন। আর তার আগে তো মা কিনেছি, মা মানে পরে কিনেছে মায়ের জন্য ওই যে তোমার ফাইবারের যে মূর্তিটা প্রথমে দেখালাম সেটাই। এই যে দুই বোনের দুটো, আর এর মধ্যে কিছু দেখছি ঝিনুক নিয়ে রেখেছে, মানে সমুদ্র থেকে যখন স্নানে গেছিলো তখন কিন্তু কুড়িয়ে রেখেছে। আর এই যে দেখো আমার বাবুরা আবার এসে আলাদা আলাদা করে দেখছিল সমস্ত কিছু, ওই জন্য আবার ওদেরগুলো আবার দেখছি আলাদা প্যাকেটের মধ্যে ভরে রেখেছে। তো এইটা হচ্ছে আমার বড় বাবুর জামা, আর এই অরেঞ্জ কালারেরটা হচ্ছে আমার ছোটো বাবুর জামা। আর ওই যে দুটো কালার দেখতে পাচ্ছ, ওই দুটো মানে জামা একই রকম নিয়ে এসেছে। আমার ছোটো বোন বলেছে যে আমার ছেলের জন্য যা নিয়ে আসবা একটু বড় সাইজের নিয়ে আসবা, কেননা ওর প্রচুর জামা আছে। তো বেকার এখন ছোটো জামা আনলে দুদিন পরবে তারপরে গিয়ে ফেলে দিতে হবে। তো এই যে জগন্নাথ দেবের মানে ফটো দিয়ে তুমি নিয়ে আসবে জামাগুলো, একটু বড় বড় সাইজের আনবে, যাতে করে অনেক দিন পর্যন্ত পরতে পারে। আর এই যে তিনটে পেন নিয়ে এসেছে, আমার মেজো বোনের ছেলের জন্য একটা, আর আমার দুই ছেলের জন্য একটা একটা দুটো, তিনজনের জন্য তিনটে, মানে তিনজনের পড়াশুনো করে তাই তাদের গিফট হচ্ছে পেন। আর এই পেনের ভেতরে যে জেলগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আগে ছোটোবেলায় আমরা এরকম পাইপ ছিল কাচের, তার মধ্যে কিন্তু আবার বল দেয়া থাকতো, সেগুলো নিয়ে কিন্তু আমরা প্রচুর পরিমাণে খেলতাম। তো সেইগুলো দেখছি এখন পেন সিস্টেম করেছে। আর দেখো মূর্তিগুলো কিন্তু আমি খুবই নাড়াচাড়া করছি আর আমার খুব ভালো লাগছে। আর এই যে দেখো এটা একটা ব্যাস টাইপের, এর ভেতরে মানে একটা চুম্বক দেওয়া আছে, এগুলো কি করতে হবে, চারটে নিয়ে এসেছে মা, এই একটা আর তিনটে কোথায় আছে জানি না। এটা আমার বাবুরা যেহেতু নিয়ে যাবে আমাদের বাড়িতে, মা বলেছে চারজনের চারটে, তো ওই জন্য আমার ব্যাগের মধ্যেই দেখলাম, মানে ওরা গুটিয়ে রেখেছে সেই ব্যাগের মধ্যে থেকে ওইটা পেলাম। আর তিনটে কোথায় রেখেছে কি জানি, খুঁজে পেলাম না। আর এই যে এই ঝুনঝুনিটাও কিন্তু আমার ওই যে ছোটো বোনের ছেলের জন্য। আর দীঘার থেকে মা নিয়ে এসেছে মায়ের জন্য একটা আয়না। আরও হ্যাঁ বলছিলাম যে ওই যে ব্যাজ মতো যেটা হচ্ছে তোমার জগন্নাথ দেবের, ওই যে ওটা হচ্ছে চম্বুক টাইপের, তো যে কোনো তোমার হচ্ছে আলমারি বলো শোকেজ বলো, যেখানে মানে লোহার জায়গা থাকবে সেখানে কিন্তু চিপকে দেওয়া যাবে। আর এদিকে নিয়ে এসেছে দুটো গামছা।
তো আমাকে বলেছিল উনি একটা নেবে, তো আমি বললাম আমার জন্য একটা গামছা নিয়ে এসো, কেননা একটু আলাদা রকম জিনিসে কিন্তু ব্যবহার করতে বেশ ভালো লাগে, তার মধ্যে একটা নতুনত্ব বলে জিনিস থাকে। আর এই যে সমস্ত জিনিস তো দেখলে, এরপরে দেখাচ্ছে এই যে কী খাবার দাবার নিয়ে এসেছে, তার মধ্যে আছে প্রসাদ। তো এগুলো সব তো কিনে নিয়ে এসেছে, যে খাজা নিয়ে এসেছে, তিলের নাড়ু নিয়ে এসেছে, আর এর মধ্যে সবথেকে পছন্দের খাবার হচ্ছে আমার তিলের নাড়ু। তো সেটাও দেখছি আছে। তো আগে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, তারপরে খাওয়া দাওয়া। আর এর মধ্যে থেকে মা প্রসাদ অল্প অল্প দিয়েছে, মানে কেউ কেউ এসেছে তো তো তাদের মা কিছু কিছু শেয়ার করেছে। আর এর মধ্যেও কিছু প্রসাদ আছে, যেগুলো মা প্রসাদ না মিষ্টি জানি না, মা বললো। তো আমি গেছিলাম মন্দিরে, সেখান থেকে প্রসাদ এরকম ঠোঙায় করে নিয়ে গেছিলাম, কোন মন্দির থেকে। তো ওখানে তো আর একটা দুটো মন্দির না, ওনারা যেহেতু বাসে করে গেছিলো, সেজন্য কিন্তু ওরা উড়িষ্যা থেকেও মন্দির থেকে ঘুরে এসেছে। আর এই যে আমাদের 4 বোনের জন্য 4টে ব্যাগ নিয়ে এসেছে। আর এই যে পুরীধামের যে মেন প্রসাদটা, এই যে টুকরিতে করে দিয়েছে, ওনারা যে প্রসাদ মানে পুজো দিয়েছিল সেখানকার ওই মন্দিরের থেকে এই প্রসাদগুলো ওনাদেরকে পার্সেলভাবে দিয়েছে। আর এই ব্যাগগুলো এই যে 5টা ব্যাগ নিয়ে এসেছে। এখন 4জন 4টে নেবে, মা একটা নেবে, 3 বোন 3টে নেবে, আর একটা এক্সট্রা নিয়ে এসেছে, বললো কাকে দেবে। তো 4টে ব্যাগই কিন্তু একই রকম কালার, মানে দুটো ব্যাগের একটু ডিপ খয়েরি কালার, আর ওগুলো সব হলো পিঙ্ক পিঙ্ক কালার। ব্যাগগুলোও কিন্তু দেখতে দারুণ হয়েছে। আর জগন্নাথ দেবের মূর্তিগুলো দেখে তো আমার চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে, যে আজকের দিনটা আমি মানে কাকে দেখে উঠেছিলাম জানি না, পুরো সারাটা দিন যেন জগন্নাথ দেবকেই ঘাটাঘাটি করছি, যেদিকে তাকাচ্ছি সেদিকেই জগন্নাথ দেব। তবে একটা কথা কি বলো তো, এই যে ঠাকুরের জিনিসগুলো, জামা কাপড় বলো, সেগুলোতে না আমার পছন্দ হয় না। তবে ওই যে মানে ঠাকুরগুলো এই যে দেখতে পাচ্ছ জামায় কত সুন্দর লাগছে দেখতে, এগুলো না পছন্দ না হওয়ার কারণ একটাই, কেননা এই যে ঠাকুর আমরা যাকে পুজো করব, যখন আবার জামা কাপড়গুলো বাচ্চারা পরবে তারপরে তো কাচা ধোয়া করতে হবে, সেগুলো কিন্তু আমরা সমস্ত জামা কাপড় মধ্যে দিয়ে রগড়ে রগড়ে কাচবো, আবার সেই জলটা দিয়ে হয়তো পায়েও লাগবে, এতে করে কিন্তু অনেকটা পাপিও হতে হয়। তারপরে আমি মাকে বলছি এই গেঞ্জিগুলো না আর নিয়ে আসা উচিত হয়নি। মা বলছে সকলেই তো এখানে পড়ে। তা আমি বলছি যে জানো তো, এইভাবেই কিন্তু আমরা জেনে শুনে না জেনে ভুল করে থাকি অনেকেই, আর এতে করে কিন্তু কোনো রকম ভুলের ক্ষমা আমাদের হয় না। আর এই তো সমস্ত জিনিসপত্র কিন্তু গুছিয়ে গাছিয়ে, এই যে তিলের নাড়ু আমার সবথেকে ভীষণ প্রিয় একটা খাবার বলতে পারো। এই তিলের নাড়ু যখন আমার বড়বউ পেটে ছিল তখন আমার খেতে খুব ইচ্ছা হয়েছিল। এবার তিলের নাড়ু যে বানাতে কতটা পরিশ্রম হয় সে আমার মা একমাত্র বুঝে গেছে। মানে তিল প্রথমে নিয়ে গেছে যাতায় ঘুরাতে গেছে তিল রোদ্দুরে নিয়ে গিয়ে, সেই রোদ্দুরে যখন নিয়ে গেছে তখন কি হচ্ছে, যে যাতায় দিয়ে ডলছে, তিল দিয়ে তেল বেরিয়ে যাচ্ছে। তারপর কেউ বললো হামানদিস্তায় পুষতে, তো তিলগুলো সব খেতে হয়ে যাচ্ছে। তারপরে একজন মানে সলিউশন দিল যে বাড়ি যাও, বাড়ি গিয়ে যে চটের বস্তা আছে তার ভেতরে দিয়ে এরকম করে ঘষো, দেখবে তিলের থেকে খোসা ছাড়িয়ে যাবে। আর আমার মানে ইচ্ছা ছিল যে আমি এরকম পুরো তিলের খোসা দেখতে পাচ্ছি যেরকম ছাড়ানো, এরকম খোসা ছাড়ানো, তবে এগুলো সাদা হবে, এটা তো বুদ্ধি বানিয়েছে, পুরো সাদা ধবধবে দেখতে হবে, সেরকমটা খাবো। তো অনেক কষ্ট করে এই তিলের নাড়ু আমার মা আমার জন্য বানিয়ে দিয়েছিল, শুধুমাত্র আমার বড় ছেলে হওয়ার টাইমে। কেননা আমি বাড়ির বড় মেয়ে, সেক্ষেত্রে আমার একটা বানিয়ে দেবে। অনেক কষ্ট অনেক পরিশ্রম করে তখন আমার দাদু বেঁচে ছিল। তারপরে বলে বাবু যতটুকু তিলের থেকে খোসা ছাড়িয়েছো অনেক করেছো, এখন কুলোয় ফেলে গরম করে কুলোয় ফেলে ডলো, দেখো যতটা খোসা ওঠে তাই দিয়ে বানিয়ে দাও। তারপরে সে মোটামুটি কোনো রকম হয়েছিল, তবে ওই যে মন খুশখুশ। তবে আমি যেহেতু বাড়ির বড় মেয়ে ছিলাম, সেক্ষেত্রে তো সবার একটা বেশ এক্সাইটেড ছিল যে বড় মেয়ে, তার একটা বাবু হবে, তো সেখানে আনন্দ তো অনেকটাই। আর বিশেষ করে আমার বাবার, আমরা 3 বোন, কোনো ছেলে নেই, তো সেক্ষেত্রে ওনাদের তো খুব আশা ছিল যে আমার একটা ছেলে হবে, সেখানে নাতি হবে, তার একটা বেশ আবদার থাকবে। তো সে যতদিন বেঁচে ছিল, মোটামুটি আমার বড় ছেলের 4 বছর বয়স যখন, তখন আমার বাবা চলে যায়। মানে আমার ছেলে হয়েছে 2015 সালে, আর আমার বাবা চলে গেছে 2020 সালে। তার মানে 5 বছর, পুরোপুরি না, আগস্টে হয়েছে। তো সেখানে তোমার ওই কটা বছর মোটামুটি সে আনন্দ ভোগ করে গেছে। আমাদেরকে 5 টাকা দিতে গেলে যে মানুষ মানে দ্বিধাবোধ করতো, সেই মানুষ 50-60 টাকার খাবার প্রতিদিন সকালে একবেলা বিকালে একবেলা। আর তখন ছোটো মানুষ, তখন তো স্কুলে যাওয়ার কোনো টেনশন থাকতো না। এখন যেরকম স্কুলে যাওয়ার একটা টেনশন আছে, স্কুলে যেতে হবে, বাচ্চাদের টিউশন আছে, তখন তো সেটা ছিল না। আর ওনার যেহেতু আমি প্রথম মেয়ে, আর সেক্ষেত্রে কিন্তু আমি বাবার বাড়িতে আমার ছেলে হওয়ার সময় ছিলাম। এবার ওরকম 50-60 টাকার খাবার যবে থেকে খাওয়া শিখলো ওইভাবে নিয়ে আসবে, যা খাবে কি খাবে
আমি বকতাম, গালাগাল করতাম যে তুমি এত খাবার কেন নিয়ে আসো, কিসের জন্য নিয়ে আসো, আমাদের 5 টাকা 7 টাকা দিতে গেলে তোমার বুক দিয়ে খসে যেত, আর এদেরকে এত কিছু খাওয়াচ্ছ, তোমার কোনো কিছু ক্ষতি হচ্ছে না। আমাকে লুকিয়ে রেখে দেবে, এই যে হাঁড়ি কুড়ি বাসন উল্টে রাখে তার তলায় রেখে দেবে, যাতে করে কোনো রকম চিন্তা হয় না। ওরা যে বা দোকানে যাবে, গিয়ে বলবে যে দাদা খাবার দাও তো, খাবার খাবো, বলবে যা চুপ করে যাবি, মনাকে বলবি না, চুপ করে গিয়ে দেখবি ওখানে হাঁড়ির নিচে খাবার আছে, জুস আছে, ক্যাডবেরি আছে, যা তোরা দুজনে মিলে খাইয়ে, এরকম। তো এই আর কি, পুরনো কথা বলতে গেলে তো অনেক কথা হয়ে যাবে, অনেক বকবক হয়ে যাবে, সে কথা তুলে আর লাভ নেই। তো চলো এই নাড্ডুটা খাই, আর আজকের মতন এই ছোট্টখাটো ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে আমাকে জানিও। তাহলে চলো বন্ধুরা, আজ তবে আসি, আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে পরিবারের সকলকে সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলের খেয়াল রেখো।